আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাচারাল কালচার সিএনসি কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান নির্বাচন আসন্ন, আপনি কি ভাবছেন? এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সন্ধ্যায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সেন্টার ফর ন্যাচারাল কালচার সিএনসির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক ও গবেষক এনামুল হক চৌধুরী এফসিএস এর আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। নির্বাচন নিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন সবসময়ের জন্যই মনে উকি দিয়ে থাকে, কারণ হচ্ছে আমরা এবং সবাই খুব উৎসুক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আমরা এই জন্য যে ঠিক আমার বয়সী যারা আছি, আমরা এখন পর্যন্ত আমার বয়স 35 কিংবা 36 বছর বয়সী যারা আছি, তারা কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে মানে ভোট দিতে পেরেছে কিনা এখনো পর্যন্ত সন্দেহ আছে। অনেকেই আছে যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি দীর্ঘদিন পর্যন্ত ভোটার হওয়ার পরও। দীর্ঘ 15 বছর আমাদের ভোটের অধিকার যে কেড়ে নেওয়া হয়েছিল বা ভোট দেওয়ার যে সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি, সেই সময় থেকে মানুষ একটু কিছুটা হলেও আমরা আলহামদুলিল্লাহ সময় পরিবর্তন হয়েছে, আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ, আশা করছি সামনের নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এবং সেই পরিবেশও কিন্তু বাংলাদেশে এখন বিরাজ করছে। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু ডাকসু নির্বাচন হয়ে গেছে কিছুদিন আগে, এবং জাকসু নির্বাচন হয়েছে। যদিও কিছু প্রতিকূল পরিবেশ ছিল, কিছুটা তো থাকবেই, সবসময়ের জন্যই থাকে। তারপর আলহামদুলিল্লাহ কিছুটা হলেও পরিবেশ এখন শান্ত, এবং পরিবেশ কিছুটা হলেও ভোটারদের অনুকূলেই আছে। ভোট নিয়ে আপনি, নির্বাচন নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন, সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আর দেরি না করে সরাসরি আমাদের আলোচনার কাছে চলে যেতে চাই। আলোচনার এই জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের একমাত্র আলোচক, সেন্টার ফর ন্যাচারাল কালচার সিএনসির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, আমাদের কবি শ্রদ্ধা বিশিষ্ট লেখক গবেষক এনামুল হক চৌধুরী স্যারকে কথা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সেন্টার ফর ন্যাশনাল রিসার্চ কে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্টাডি অন ইলেকশন সিস্টেম অফ বাংলাদেশ, এটা আমার একটা পেপার আছে, এবং সাথে কেস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেম, এর উপরে আমরা প্রেস ক্লাব এবং আরো দু একটা জায়গায় আলোচনা রেখেছি। এর উপরে কিছুটা পড়াশোনা করেছি, এবং বিগত নির্বাচনগুলোর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আজকে আপনার সিএনসি যারা এখানে জয়েন করছে ফেসবুকে, ইউটিউবে, তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এই ডিসকাশনে প্রথমেই তুলে ধরতে চাচ্ছি যে আমরা নির্বাচন বলতে সাধারণত পার্লামেন্ট নির্বাচন বোঝান। পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ আর কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এটি হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট মেম্বার হ্যাভ দ্য সোল পারপাস টু মেক ল। তার কিন্তু সোল পারপাস হচ্ছে তার ল তৈরি করার জন্যই পার্লামেন্টটা ফর্ম করা হয়। এটাই সারা ওয়ার্ল্ডে এইভাবেই এটার প্রচলন, এবং এই জন্যই পার্লামেন্ট সিস্টেমটা তৈরি হয়েছে। এবং ইংল্যান্ডে যেটা আমরা দেখি যে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডসকে আপার হাউস বলা হয়, হাউস অফ কমন্সকে লোয়ার হাউস বলা হয়, দুটো চেম্বার আছে। কিন্তু তাদেরকে কিন্তু মূলত এই দুটাকে লেজিসলেচার বা আইনসভা বলা হয়। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনেও চ্যাপ্টার 5 আর্টিকেল 65-এ বলা হচ্ছে যে there will be a national assembly. Members of the parliament will make legislation or law. এটা আমাদের কিন্তু কনস্টিটিউশনে বলা আছে, চ্যাপ্টার 5 আর্টিকেল 65। সুতরাং আমরা পার্লামেন্টের মেম্বার বলতেই বোঝাবো যে তারা legislative body, they will prepare law for the country or amend the constitution if necessary. এখন এই
এই বডি আমাদের নির্বাচনের কনস্টিটিউশনে দুইটা বডির ইলেকশনের কথা বলা আছে, একটা হচ্ছে পার্লামেন্ট ইলেকশন আর একটা হচ্ছে লোকাল বডি। লোকাল বডি হলো আমার সেটা হলো অল সিটি কর্পোরেশনস, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, তারপরে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এটা বলা হচ্ছে লোকাল লোকাল বডি ইলেকশন। এই কথা, এই ইলেকশনের ব্যাপারেও এখানে আমাদের ইসে বলা, কনস্টিটিউশনে বলা আছে। আর অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ, the seventh part, Article 118 to 126 এ ফরমেশন অফ ইলেকশন কমিশন সম্বন্ধে বলা আছে, কিন্তু কোনো ইলেকশন মেথড সম্বন্ধে কোনো বলা নেই। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে চিফ ইলেকশন কমিশনার বলছেন যে এক পর্যায়ে কোনো একটা মিটিং এ বলেছিলেন there is no provision of PR system in the constitution. আমি বলবো এটা ইট ইজ নট কারেক্ট। ভোটিং সিস্টেমটা ডিটারমাইন করবে বাই ইলেকশন কমিশন। বিভিন্ন পদ্ধতিতে ইলেকশন করতে পারে সে। এখন যে প্রেজেন্ট সিস্টেম আছে সেই সিস্টেমও করতে পারে, পিআর সিস্টেমও করতে পারে, মিক্সড পিআর সিস্টেমও করতে পারে, এবং সারা ওয়ার্ল্ডে 130 কান্ট্রিতে বিভিন্নভাবে পিআর সিস্টেম এবং লোকাল ইলেকশন সবকিছু মিক্স করা আছে, বিভিন্নভাবে এটা ইলেকশন হয়ে থাকে। এই ইলেকশনটাকে বা আমাদের কনস্টিটিউশনে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ হলো সার্বজনীন ভোটাধিকার। এই ভিত্তিতেই এইটা মানে সার্বজনীন ভোটাধিকার থাকতে হবে, কিন্তু কোনো সিস্টেম সম্বন্ধে সেখানে কিছু বলা নেই। এটা প্রেজেন্ট এখন যে সিস্টেম আছে সেটা সেটা হবে নাকি পিএসএস, এগুলো সম্বন্ধে কিছু বলা নেই। সুতরাং ইলেকশন কমিশন ক্যান ডিটারমাইন যে সে কোন সিস্টেম ইলেকশন করবে। আমাদের এখানে একটা ভুল, মানে প্রেজেন্ট ইলেকশন সিস্টেমে একটা মিসনোমার আছে, একটা প্রচলিত ভুল ধারণা আছে। সেটা হলো যে আমি তো আগেই বলেছি যে কনস্টিটিউশন অনুযায়ী দে আর ল মেকার্স, কিন্তু তাদেরকে বলা হয় যে এলাকার প্রতিনিধি। সে কিন্তু এলাকার প্রতিনিধি না। একটা এলাকাতে যে কনস্টিটিউশন 300 কনস্টিটিউয়েন্সি আছে, তার একদম সেখানে ভোট হয় দেখে তাকে এলাকার প্রতিনিধি বলা হয়, কারণ ওই এলাকার লোকজন ভোট দেয়। কিন্তু একটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সেখানে কোনো লিগ্যাল তাদের ওখানে কোনো পাওয়ার নাই, এবং তাদের কোনো সিগনেচার পাওয়ার নাই, কোনো ফাইন্যান্সিয়াল পাওয়ার নেই, কোনো কাজ দেওয়ার পাওয়ার নেই, কোনো কিছু কিন্তু তাদের পাওয়ার নাই। কিন্তু ওখানে সেখানে কিন্তু তারা শুধু উন্নয়ন কাজটা হয়তো সুপারভাইজ করতে পারে, একটু দেখতে পারে, তাও কোনো ওইভাবে বলা নাই যে কিভাবে সে সুপারভাইজ করবে, সেই পদ্ধতিও কোনো জায়গায় বলা নেই। কিন্তু তাকে বলা হয় যে এলাকার প্রতিনিধি। তো ওখানে আমাদের লোকাল বডিতে সিটি কর্পোরেশন আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তারা ওইটা চালাবে, এবং উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, তারা চালাবে। আর গভর্নমেন্ট অনেক ডিপার্টমেন্ট আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, যেমন ওয়াটার, বিভিন্ন জায়গায় ওয়াসা আছে, এটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে। তারপরে আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছে লোকাল গভর্নমেন্টের আন্ডারে। লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তারা সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলাতে তাদের অফিস আছে, এবং তারা ওখানে কনস্ট্রাকশনের কাজ করে, এবং পাবলিক প্রকিউরমেন্ট যে সিস্টেম আছে গভর্নমেন্টের, পিপিআর অনুযায়ী তারা সেখানে সার্ভিস নেয়, গুডস পারচেজ করে, কনস্ট্রাকশন করে, তারপরে বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসও হয়তো অনেক সময় স্টাডি করে। কিন্তু তাদেরকে কিন্তু তারা ওই বডি, ওই লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওই কাজগুলি করছে। কিন্তু এখানে যে আমরা যে পার্লামেন্টের মেম্বার বলতেছি, যারা ল মেকার, সেখানে কিন্তু ওনাদের কোনো কাজ নাই সেখানে। প্রেজেন্ট সিস্টেমের প্রবলেম যেটা, এখন আমি একটু প্রবলেম বলি, আমরা এই জিনিসটা না বুঝে ওনাদেরকে আমরা এমন একটা ইলিগাল পাওয়ার দিয়েছি বা আনঅথরাইজ পাওয়ার দিয়েছি যে তারা ওই এলাকার সবকিছু দেখবে। এখনকার যে
এবং তার জন্য যে ডিমেরিটটা হচ্ছে, সে বিভিন্ন জায়গায় কাজ না করেও সে বিভিন্ন ভাবে আমরা যে কমিশন বিজনেস বলি, সেই কমিশনের মাধ্যমে সে বিভিন্ন জায়গা থেকে সে ফান্ড ফান্ড কালেকশন করে, টাকা টাকা বানায়। এই জন্যই হয়েছে কি যে আমরা, এবং সবচেয়ে আহ, মানে আমাদের প্রেজেন্ট সিস্টেমের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে এখানে, যে আমরা যে পার্টিগুলো নমিনেশন দেয়, সেখানে পার্টিতে প্রথমে নমিনেশনের জন্য তাকে টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয় ভালো একটা। তারপরে এলাকায় এলাকায় যায়, সেখানে যে সে বিভিন্ন ধরনের মিটিং করে, মিটিং এ প্রচুর খরচ করে, খাওয়া দাওয়াতে প্রচুর খরচ করে, তারপরে গেট, পোস্টারিং, তারপরে বিভিন্ন রকম শেড তৈরি করা, এগুলো প্রচুর খরচ করবে। এবং সর্বশেষে সে ভোটারদের সে পেমেন্ট কোনো টাকাও দেয়। এবং এবং সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে তাদের একটা মাসলম্যান আছে, সে মাসলম্যান তারা তৈরি করে। সে মাসলম্যান গুলো আপনার সেন্টার গুলো দখল করে। আমাদের সেন্টারের অবস্থা কি? আপনার 460টা উপজেলা আছে। আপনি যদি 300 দিয়ে ভাগ দেন, 1.5 উপজেলা এক একটা কনস্টিটিউশনতে পড়ে। আপনি যদি 5,500 ইউনিয়ন পরিষদ আছে, 300 দিয়ে ভাগ দিলে 18টা ইউনিয়ন পড়ে। 68,000 গ্রাম যদি আছে, তাকে যদি ভাগ দেন, তাহলে আপনার প্রায় 113টা সেন্টার সেখানে হবে। আর গভর্নমেন্ট যেটা বলছে এখন, যে ইলেকশন কমিশন, যে আমাদের 40,000 সেন্টার হবে। সেই 40,000 সেন্টারকে আমি যদি 300 ভাগ দিই, তাহলে তাহলে 133টা করে সেন্টার এক একটা কনস্টিটিউয়েন্সিতে হবে। এই 133টা সেন্টার যদি আপনার প্রেজেন্ট, যে আমরা যদি সেন্টার দখল করে ফেলতে পারি, যারা দখল করে ফেলবে তারাই ওখানে ওই সেন্টার সাধারণত উইন করে। নর্মাল কিছু ভোট পড়ে, 8টা থেকে 11টা 12টা পর্যন্ত ভোট পড়ে, তারপরে সেন্টার দখল শুরু হয়। আর এখন সেন্টারে যে প্রবলেমটা আছে, আমি প্রায় 40 ইয়ার্স যাবৎ ইলেকশন দেখছি, আমি কখনো কোনো ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন আমি দেখিনি। পার্টিসিপেটরই আছে, অনেক পার্টি জয়েন করেছে, সেটা ঠিক আছে, কিন্তু ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন সেটা আমি কখনো দেখিনি। 70তেও সেই বাল্যকালেও দেখি নাই, তারপরে যত ইলেকশন হয়েছে দেখি নাই। আপনারা অনেকে বলে থাকেন যে 91 ইলেকশন খুব ফেয়ার হয়েছে, 96 এর ইলেকশন খুব ফেয়ার হয়েছে ক্যাটের গভর্নমেন্টের আন্ডারে তুলনামূলক অনেক ভালো ইলেকশন হয়েছে। কিন্তু ভোট কেন্দ্র দখল হয় নাই, এরকম 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 মানে ঢাকায় হয়তো তেমন বেশি হয় না, কিন্তু ঢাকার বাইরে মফস্বলে প্রচুর আপনার সেন্টার দখল হয়েছে এই মাসলম্যানদের দিয়ে। তো এই সমস্যাটা হচ্ছে প্রেজেন্ট ইলেকশন সিস্টেমের সবচেয়ে দুর্বল দিক। সুতরাং আমরা এই একজন পার্লামেন্টের মেম্বার, আমাদেরকে জনপ্রতিনিধি বলি, পিপুলস রিপ্রেজেন্টেটিভ বলি, সে এলাকায় যায়, সে টাকা খরচ করে। এবং আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে এই ধরনের অনেকে 20 কোটি, 30 কোটি, 40 কোটি এই পর্যন্ত তার খরচ। একটা উপজেলা ইলেকশনেই 25-30 কোটি টাকা এক্সপেন্ডিচার করে ফেলে। আমরা আমরা আমাদের কাছে ডাটা আছে। আর পার্লামেন্ট ইলেকশনে আরো বেশি করে। তবে এই টাকাগুলো খরচ করে কোথায়? সম্পূর্ণ মাসলম্যান কে ওরা পারচেজ করে, আর ভোটারদেরও পারচেজ করে। এটা হচ্ছে ইলেকশন সিস্টেমের সবচেয়ে দুর্বল দিক। আরেকটা দুর্বল দিক হচ্ছে আমাদের ইলেকশন সিস্টেমে, আমি আর মাহবুব ভাই একটা গিয়েছিলাম, ইলেকশন কমিশন পর্যন্ত গিয়েছি, সেখানে আমরা ডিসকাশন করে দেখলাম যে এই যে অথেন্টিকেশন অফ ভোটার্স খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যে এনামুল চৌধুরী, সেটা আমি কিভাবে বুঝবো? আমার ভোটার লিস্টে হয়তো নাম আছে, আমার লিস্টে তো সেইখানে অথেন্টিকেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড। হ্যাঁ, সেই ন্যাশনাল আইডেন্টি কার্ড বা এনআইডি, সেটা যদি আমরা সে ভিত্তিতে যদি ভোট হতো, তাহলে আমাদের অথেন্টিসিটি আমাদের থাকতো, অথেন্টিকেশন থাকতো। তাহলে ভোটার ওই যে ফলস ভোট দেওয়া, মাঝখানদের ভোট দখল করা, এটা সেন্টার দখল করে ফেলা, এই প্রবলেমটা কমে যেত। কিন্তু
আমরা এবারও আমরা সম্পূর্ণ ভোট দিব এনআইডি ছাড়া। আমরা ভোটার লিস্টে নাম আছে, হ্যাঁ হয়তো এনআইডি অনুযায়ী কিছু ভোটার লিস্টে আমাদের নাম আছে, হয়তো বিভিন্ন সার্ভের মাধ্যমে নাম উঠবে এবং আজকে যারা নতুন প্রজন্ম যাদেরকে ভোটার করা হচ্ছে সবাইকে এনআইডি দিচ্ছেও না, দেওয়ার জন্য বলা হচ্ছে, হয়তো ঠিক মতো নিচ্ছে না। আমি ঢাকাতে আমি কোনো ক্যাম্পিংও দেখি না, বা আমাদের এই যে এতগুলো চ্যানেল আছে প্রতিদিন তো বলবে যে ন্যাশনাল আইডি নেন, এনআইডি নেন, কোন রকম ক্যাম্পিং নেই। ভোটিং এর উপর তো একটা ক্যাম্পিং সবসময় থাকতে হবে, যে ভোটার কিভাবে হবে, সেই ভোটার কিভাবে হবে এটা আমরা ভালো করে জানি না। এবং বিভিন্ন জায়গায় ইলেকশন কমিশন ছোট ছোট অফিস আছে, তারা নাকি ভোটার করে, এটাই আমরা জানি। সুতরাং সবচেয়ে এটা আমার কাছে খুব মেজর প্রবলেম হয়, অথেন্টিকেশন অফ ভোটার্স প্রবলেমটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রবলেম। সবসময় আমি বলে আসছি, সব অনেক জায়গায় বলছি, কিন্তু এই আমাদের যে ন্যাশনাল লিডাররা তারাও কিন্তু এই জিনিসটা অ্যাড্রেস আমি শুনিনি আজ পর্যন্ত। অনেক আলোচনা হচ্ছে, অনেক আপনার টক শো হচ্ছে, তারপরে অনেক রাউন্ড টেবিল হচ্ছে, কিন্তু আমি শুনি নাই কখনো যে অথেন্টিকেশন অফ ভোটার্স এর ব্যাপারে কেউ ভালো করে গুরুত্ব দিচ্ছে। আমার মনে হয় যে কেন জানি এই জিনিসটা বুঝতেছি না, যে অথচ ইউকে তে আমি দেখলাম যে 2022-তে ওরা আইন করেছে, যেটা হচ্ছে যে ফটো উইথ আইডেন্টি কার্ড ইজ ম্যান্ডেটরি ফর ভোটিং ইন পার্সন। এবং আমি অস্ট্রেলিয়া খবর নিলাম, সেখানেও ফটো উইথ আইডেন্টি কার্ড ইজ ম্যান্ডেটরি ফর কাস্টিং ভোটস বাই ভোটার্স। তাহলে আমাদের এখানে আমাদের এখানে কেন ম্যান্ডেটরি না? আমাদের এনআইডি সবার আছে, এই যে গ্রামে গঞ্জে যে মানুষ যারা ব্যাংক অ্যাকাউন্ট করে তাদের জন্য তাদের এনআইডি লাগে, জমি বিক্রি করতে এনআইডি দরকার হয়, জমি পারচেজ করতে এনআইডি দরকার হয়, তারপর অনেকে ইন্স্যুরেন্স করে, 500 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করে, যে মাইক্রো ইন্স্যুরেন্স বের হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গাতেই, কৃষকরা পর্যন্ত করে। তারপরে এনজিও গুলো যে লোন নেয় সেখানে এনআইডি আছে, সব জায়গাতেই এনআইডি আমাদের ব্যবহার আছে, কিন্তু সেই এনআইডিটা আমাদের ভোটার সিস্টেমে ব্যবহার হচ্ছে না। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইলেকশন সিস্টেমের অত্যন্ত দুর্বল দিক। আর একটা দুর্বল দিক আমি বলবো যে আমাদের প্রায় 1.5 মিলিয়ন পিপুল যারা বিদেশে আছেন, হ্যাঁ, নন রেসিডেন্ট বাংলাদেশ সিটিজেন, তারা আর্ন করছেন, বিদেশে আর্ন করছেন, আমাদের প্রচুর রেমিটেন্স তারা পাঠাচ্ছেন। এই যে এবং বাংলাদেশের ব্যাপারে তারা এক সময় দেখেন গত 15-16 বছরে তারা এত কনসাস যে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, আর এখন বাংলাদেশকে নিজের দেশ মনে করছে, বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য তারা চিন্তা ভাবনা করছে, এবং প্রচুর রেমিটেন্স আসছে। এত রেমিটেন্স আসছে যে এত টাকা ফ্লাইট, ক্যাপিটাল ফ্লাইট হয়ে যাওয়ার পরেও লোনে যে আমরা টাকা রিসিভ করেছি সেই টাকা ফ্লাইট হয়েছে, বিদেশে চলে গেছে, তারপরেও এই প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু সমস্ত লোনের যে ইনস্টলমেন্ট সেগুলি পেমেন্ট করছে। কেন করছে? ওই যে বাইরের যে টাকাটা আসতেছে আমাদের, সেই টাকাটাই কিন্তু, তার থেকে কিন্তু আমরা আমরা এটা পেমেন্ট করতে পারছি। তো তাদেরকে আমরা ভোটার করছি না। আমি আবার একটু রেফারেন্স দিচ্ছি, মাহবুব ভাইয়ের, আমি যখন ইলেকশন কমিশনে গেলাম তো সেখানে আমরা এই পয়েন্টটা বলেছি, কিন্তু ওরা মানে তাদের অ্যাবিলিটি বা সিস্টেমে ওরা পারছেন না, এরকমই একটা দেখিয়েছেন, এমনই কথাই উনি বলেছেন। কিন্তু এখনো মাঝে মাঝে যখন এগুলো নন রেসিডেন্ট ভোটার কথা বলা হয়, তখন ইলেকশন কমিশন থেকে বলা হয় আমরা চেষ্টা করছি পোস্টাল ভোট, এই ভোট, কিন্তু আমরা পোস্টাল ভোটের প্রচুর প্রবলেম সেখানে আছে। কিন্তু যেখানে বিকাশে বা বিভিন্ন রকম ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যেখানে টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে, সেখানে আমি তো ভোট দিতে পারবো না, সেটা তো হতে পারে না। আর আরেকটা জিনিস এখানে বাইরে বলে রাখছি, যদি পিআর সিস্টেমে মাত্র 3-4টা, যখন 3টা 4টা 5টা, বেশি তো পার্টি হবে না এক একটা এরিয়াতে, তখন কিন্তু এই এই অনলাইন ভোটিং সিস্টেমটা অনেক ইজি হয়ে যাবে। কারণ হলো যে বিভিন্ন 300 সেন্টারে 300 ইন্টু যদি 5 জন করে দাঁড়ায়, বা 5 জন করে যদি দাঁড়ায় 1500, সেই 1500 ভোটের নাম রেখে বিভিন্ন এলাকাতে এলাকা ভাগ করা খুব কঠিন ব্যাপার। আর যদি পিআরএ ভোট হয়, যদি 5টা দল দাঁড়ায় বা 7টা দল দাঁড়ায়, 10টা দল দাঁড়ায়, শুধু তারা ভোট দিয়ে দিবে, শুধু পার্টিতে ভোট দিয়ে দিবে, শুধু মানে পার্টির নাম এবং সিম্বল,
এই দুইটাতে তারা ভোট দেবে, এবং ইট উইল বি ভেরি ইজিয়ার ফর নন রেসিডেন্ট ভোটার্স ওভার ওভার আপনার সিস্টেম। একটা সফটওয়্যার তৈরি করলে অনলাইনে ভোটিং সিস্টেমটা খুব ইজি হয়ে যাবে এই পিআর কারণে। এবং যারা এত কনসাস, ধরেন 1.5 কোটির মধ্যে অন্তত 1 কোটি লোক তো ভোটার হতে পারে, 1 কোটি আমাদের ভোটার আমরা বিদেশে পাবো। এই 1 কোটি ভোটার ভোটকে কিন্তু কেউ ম্যানিপুলেট করতে পারবে না, কেউ ভোট দখল করতে পারবে না, কেউ মাসলম্যানরা নিতে পারবে না, আমরা টাকার বিনিময়ে কিনতে পারবো না। সুতরাং আমাদের ভোটিং সিস্টেমটা খুব স্বচ্ছ হবে। এটা আমি বাইরে পেয়ার সিস্টেম, বিভিন্ন সিস্টেম নিয়ে ডিসকাশন করছি তো একসাথে, শুধু পেয়ার সিস্টেমের উপর আমি আলোচনা করছি না, দুটো মিলেই আমরা আলোচনা করছি। আর আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হয়ে যাবে, সেটা হলো আমি যেটা জানি, আমরা যেটা বুঝতেছি, সেটা হলো যে সিকিউরিটি অফ পোলিং সেন্টার্স এবং ভোটার্স আর পিসফুল ভোটিং এনভায়রনমেন্ট, এই কয়েকটা জিনিস আমাদের এখানে শর্টকামিংস থাকবেই। কারণ হলো আমাদের যারা এই পোলিং স্টেশনের, পোলিং সেন্টারের যারা পোলিং অফিসার থাকেন, সাধারণত এলাকার স্কুলের টিচার্স অথবা সরকারি কর্মকর্তা, একটু নিচের লেভেলের কর্মকর্তা, তারা তাদের সেই মানে সেই সৎসাহস বা তাদের নাই যে তারা রেজিস্ট করবে, মাস্তানদের রেজিস্ট করবে, অথবা প্রপারলি এই ভোটিং সিস্টেমটাকে অ্যাকর্ডিং টু যে ইলেকশন কমিশন যেভাবে যত রকম সিস্টেম বলবে, সেই সিস্টেম অনুযায়ী যে তারা যে চলবে, তারা চলতে পারে না। এটা আমরা আগেও দেখেছি, এবং আমি প্রেরণ করছি যে আগামী তো আমরা এটা দেখব। আপনারা জানেন যে এই পোলিং অফিসাররা অত্যন্ত বলবো নিচের লেভেলের এবং খুব দুর্বল মানসিকতার, এবং তাদের সেই ব্রেভ নাই যে তারা এগুলো রেজিস্ট করবে, 1 নম্বর। 2 নম্বর, তাদের যে হেল্প করবে পুলিশ কিন্তু বাংলাদেশে এখন আপনার সাইলেন্ট, তারা খুব অ্যাক্টিভ না, অন্যান্য সময় যে অ্যাক্টিভ থাকে সেরকম অ্যাক্টিভ তারা না। আর 3 নম্বর হলো যে আনসার্স, তারাও অ্যাক্টিভ না, তারাও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, আপনারা জানেন যে রাস্তায় নেমেছিল, এবং তাদের প্রচুর ডিমান্ড আছে, স্যালারি ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে তাদের ডিমান্ড আছে। সুতরাং স্ট্যাটাসের নিয়ে তারা কথাবার্তা বলছে। সুতরাং এই আনসারও এই আগামী নির্বাচনে প্রপার যে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকা উচিত করবে না। আর বিডিআর সংখ্যা খুব বেশি না যে বিডিআর এখানে আসবে। আর আর্মি সম্বন্ধে বলা হয়, আমাদের অনেক সময় ইলেকশন কমিশন বলে যে আমরা এবার আর্মি না হবো, একদম 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 মানে কনফিউজিং। আপনার আর্মিরা, আমি সবসময় আজকে 40 বছর ইলেকশন দেখছি যে আর্মিরা একটা ভ্যান নিয়ে বিভিন্ন জায়গাতে, ধরেন উপজেলাতে বিভিন্ন জায়গায় ঘুরবে, তারপরে জেলাতে ঘুরবে, এরকম ঘুরতে থাকবে। বিকজ তাদের তারা সেন্টারে যায় না, সেন্টারে যে যদি কখনো কেউ কল করে, কোনো ইলেকশন অফিসার যদি, পোলিং অফিসার যদি কল করে, তখন সে যাবে, এবং যেতে যেতে ভোট হয়েই যাবে। যে যদি ভোট দখল করে কেউ, সেই ভোট হয়ে যাবে। এবং যদি কোনো নির্বাচনে হাঙ্গামা হয়, যদি ক্ল্যাশ হয়, সে ক্ল্যাশও তারা এই আর্মিরা অনেক সময় লাগবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যেতে পারে একটা এলাকাতে যেতে। সুতরাং আর্মি আমাদেরকে কোনো হেল্প করতে পারবে না, একমাত্র একটা সাইকোলজিক্যাল হেল্প হতে পারে যে আর্মি আছে। তো এইভাবে আমাদের যে সিকিউরিটি সিস্টেম অফ পোলিং সেন্টার, তারপর সিকিউরিটি ফর ভোটার্স এবং পিসফুল ভোটিং সিস্টেমের এনভায়রনমেন্টটা আমাদের এখানে খুব পুয়ার। আরেকটা পয়েন্ট আমি দেখেছি, আমি ইলেকশন কমিশন অফ আগেও কয়েকবার গিয়েছিলাম, তো এবং ওখানে কনসালটেন্সিও করেছি একবার। সেখানে একটা যে সার্টিফিকেশন অফ পোলিং সেন্টার রেজাল্ট, এই যে একটা পোলিং সেন্টারে যে পুলিং এজেন্ট থাকে, 4টা 5 জন 6 জন আমরা ধরো পুলিং এজেন্ট, সে পুলিং এজেন্ট হলো পার্টির এজেন্ট, অথবা যিনি ইলেকশন করছেন তার এজেন্ট। সেই এজেন্ট যখন ভোটটা গণনা হবে, হয়তো ধরে নিচ্ছি তার সবার সামনেই ভোটটা কাউন্ট হবে, এই ভোটটা কাউন্ট করার পরে সে এক্স 500-200 পেলো, ওয়াই 300 পেলো, তারপরে জেড 100 পেলো, অথবা কেউ 50 পেলো, 40 পেলো, এভাবে 500-700 তো মিনিমাম থাকবে। তো সেটা ওখানে
যে পুলিং অফিসার সে এটা সিগনেচার করে। অনেক সময় ওখানে কিন্তু যে ফর্মটা আছে সেখানে আমি দেখেছি যে পুলিং এজেন্টের সিগনেচারও নাই। আচ্ছা, পুলিং এজেন্টের সিগনেচার হলো, ধরে নিচ্ছি পুলিং এজেন্টের সিগনেচারও নিবে, কিন্তু আমাকে কপি দিবে কে? এই যে 60টা কপি, সে 60টা কপি তো সে করে না। সে কপিটা কিভাবে দিবে? সে কার্বন কপি দিবে? নিয়ম হলো হয় কার্বন কপি দিবে না ফটো কপি দিবে, দুটোর একটা। তো সেখানে প্রত্যেক প্রত্যেক সেন্টারে কি একটা ফটোকপি মেশিন থাকবে? আমি ধরে নিচ্ছি যে একটা সেন্টারে 7, 8, 10টা বুথ আছে, সে বুথগুলো এক জায়গাতেই হলো, রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পরে তাহলে ফটোকপি মেশিন লাগবে, নাহলে কার্বন কপি লাগবে। তাহলে সে আমরা বলতে পারবো যে ওই সেন্টারে এতগুলো ভোট এক্স পেয়েছে, ওয়াই পেয়েছে, জেড পেয়েছে, এ পেয়েছে, বি পেয়েছে। সেই সিস্টেমটা কিন্তু খুব পুয়ার। এরকম কোনো সিস্টেম নাই যে আমাকে একটা কপি দিয়ে দিবে। তাহলে তো আমি টোটাল যোগ করে একটা, এই যে 130টা যে সেন্টার, সে সেন্টার যোগ করে কিন্তু আমি আমার রেজাল্টটা ইলেকশন কমিশন ঘোষণার আগেই আমি জানতে পারবো, সবাই জানতে পারবে। সেই ব্যবস্থাও এখানে নাই। সুতরাং আমি ভোট বিজনেসের কথা বলেছি, তারপরে মাসলম্যানদের কথা বলেছি। উইকনেস অফ প্রেজেন্ট ইলেকশন সিস্টেম ইন বাংলাদেশ। এখন একটা পিআর সিস্টেমের কথা আমি বললাম যে যদি আপনার আমাদের যা পিআর সিস্টেমটা কি। এখন আমি একটু পিআর সিস্টেমে আছি, আমরা এক্সিস্টিং সম্বন্ধে জানি এবং এক্সিস্টিং সিস্টেমের ডিমেরিটস গুলো, প্রবলেম গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসেন পিআর সিস্টেম। সারা দুনিয়াতে প্রায় 130, কেউ 90 বলে, 130ও বলা হয়, এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকম পিআর সিস্টেম আছে এবং এটা অনেক মিক্স সিস্টেমও আছে। আমেরিকাও এক ধরনের সিস্টেম আছে, যেটা ইলেকট্রাল স্টেট ইলেকট্রাল সিস্টেম যেটা বলা হয়, সেটাও এক ধরনের আরেকটা সিস্টেম আছে। জার্মানির একটা সিস্টেম আছে, সবাই ভালো বলে। তারপরে আমি ইংল্যান্ডে তো অনেক মডিফাইড হয়ে একটা ভালো পিয়ার সিস্টেম চলছে, অস্ট্রেলিয়াতে পিয়ার সিস্টেম চলছে, এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষের জন্য কিন্তু এই ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়াতে দুইটা আমি সার্ভে করেছি বা ডিসকাশন করেছি। তার কিন্তু দুইটা ভোটার থাকে, স্লিপ, মানে কাস্টিং এর জন্য দুইটা থাকে। একটা হলো আপার হাউসের জন্য একটা, আর লোয়ার হাউসের জন্য একটা। দুইটা ভোটার লিস্ট, মানে ভোট কাস্টিং এর জন্য দুইটা স্লিপ দিবে। সেখানে আপার হাউসের জন্য এক্স কে একটা ইউজ করবে, সে হোয়াইট পেপার, আবার লোয়ার হাউসের জন্য সে ইয়েলো পেপার। এই দুইটা পেপার একজন ভোটার সে ভোট দেয়। তো এইভাবে বিদেশে আমাদের ডেভেলপ কান্ট্রিগুলিতে চলছে। আমরা আনডেভেলপ কান্ট্রি তো বলা ঠিক হবে না, আমাদের এখানেও ভোটিং এর ব্যাপারে আমাদের লোকজন বেশ কনসাস, এবং এটা তাদেরকে এডুকেটেড করার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন পিআর সিস্টেমের একটা ব্যাপারে আমি আলোচনা করতে চাই, যে জিনিসটা আপনারা বেশি শুনবেন না, কিন্তু আমি বিভিন্ন জায়গাতে এবং এটা প্রচুর আমি ডিস্ট্রিবিউট করেছি, যে টার্কির একটা রিভিউ করেছি আমি। সেটা হলো যে পিআর সিস্টেমে বলা হয়ে থাকে যে আমি যদি পিআর সিস্টেমটা কি, সেটা হচ্ছে যে এক্স পার্টি সে 300 সিটে 300 ভোটারের নাম ঘোষণা, কি মেম্বারের নাম ঘোষণা করবে। আচ্ছা, ওয়াই পার্টিও ঘোষণা করবে, এভাবে 4টা 5টা পার্টি হলো, তারা 300 নাম দিবে। আচ্ছা, এখন সারা বাংলাদেশে যে ভোটটা হবে সেটা সেটা টোটাল কাস্ট করলে, ধরুন একটা পার্টি পেল 40%, একজন আরেকটা পার্টি পেল 30%, আরেকটা পেলে ধরুন 8%, আর 8, 2, 4 আদার্স মিলে 100 হবে, 100% হবে। এখন আমরা এই পার্সেন্টেজটা ভাগ করব পিআর সিস্টেমে, হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ অথবা ডিভিশন ওয়াইজ। আমি এটা ডিভিশন ওয়াইজ ভাগ করে আমি একটা লিফলেট অন্তত কয়েকশো কপি বিভিন্ন জায়গায় গেছে, আমি সেটা লিখেছি যে ডিভিশন ওয়াইজ সিটস উইল বি অ্যালোকেটেড অ্যাকর্ডিং টু দ্য ভোটার লিস্ট। ভোটার লিস্ট অনুযায়ী ডিভিশন ওয়াইজ সিটস ডিস্ট্রিবিউট হবে। যেমন আমি বলেছি, যেমন ঢাকা ডিভিশনে 40, চিটাগাং ডিভিশনে 40, রাজশাহী ডিভিশনে 38, সিলেট ডিভিশনে 38, আমাদের 8টা ডিভিশন আছে। খুলনা ডিভিশন 38, 35, বরিশালের 35, রংপুরের 36,
ময়মনসিংহে 35। এটা একটা আমি একটা আমার কোনো অ্যাকচুয়াল ডাটা না, কিন্তু এগুলো টোটাল হচ্ছে 300। এখন ধরেন আমরা একটা পার্টির নামই বলি বিএনপি, সে ঢাকা ডিভিশনে 40টা নাম বলবে, 40টা নাম একটা লিস্ট দিয়ে দিবে। জামাত ইসলামী 40টা নাম দিয়ে দিবে, অথবা অন্য যে সমস্ত পার্টি আছে তারা 40টা নাম দিবে। এই 40 জনের মধ্য থেকে তারা ঢাকা ডিভিশনের জন্য সিলেক্ট করবে, তারা যে পার্সেন্টেজ পায়। যেমন এখানে আছে, আমি যদি ধরি যে আমরা ধরি যে মেজর পার্টি বিএনপি, আমরা একটু স্যাম্পল হিসেবে ধরি যে 40% ভোট পায়, তাহলে এই ভাগ হয়ে ঢাকা ডিভিশনে পেয়েছে সে 6%। 6%-এ তার আসে 18টা ভোট, তো 18টা সিট। সুতরাং ওই 40 সিটের থেকে 18টা সিট নেবে এই ঢাকা ডিভিশনের। যে আমি যে ওরা যে আগেই যে অ্যানাউন্স করা হচ্ছে যে লিস্টটা, সেই ওই 40 থেকে না হবে, এবং এটা ইলেকশন কমিশনে আগে জমা দিতে হবে। এখন আসেন আরো মাইক্রো লেভেলে, সেটা হলো আমরা ডিভিশন না করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলও যেতে পারি। আপনার ডিস্ট্রিক্ট লেভেলেও যদি আমরা যাই, তো আপনার ডিস্ট্রিক্ট হলো 64 ডিস্ট্রিক্ট, 300 হলো আপনার কনস্টিটিউয়েন্সি, তো 4টা-5টা ম্যাক্সিমাম 4টা-5টা কোথাও 6টা আপনার পড়বে। সুতরাং আমরা ওই ডিস্ট্রিক্টে যদি বলি যে এই ডিস্ট্রিক্টে আমরা 6 জন, এই 6টা নাম দিলাম, কুমিল্লাতে 6টা, কুমিল্লা ডিস্ট্রিক্টে 6 জন নাম দিলাম, তারপরে কক্সবাজার ডিস্ট্রিক্টে 4 জনের নাম দিলাম, কারণ ওই প্রপোর্শন হিসাবে ওইটি পড়ে। তখন ওই এলাকার কিন্তু ওই ডিস্ট্রিক্টে যারা পপুলেশন আছে, সেই পপুলেশন কিন্তু এই 4 জনকে চেনে, ওই পপুলেশন কিন্তু ওই 6 জনকে চেনে। সুতরাং আমরা একদম অপরিচিত কেউ দিচ্ছি না, এবং ঢাকার কেউ যে কক্সবাজার সে ইলেকশন করবে না, ওই 4 জনের নামই আছে। তারপরে ওখান থেকে যদি দুইটা সিট পায় একটা ডিস্ট্রিক্টে, তাহলে 2 জন হয়ে যাবে, 3টা হলে 3 জন হয়ে যাবে, একজন হলে 1 জন হবে। সুতরাং এটা ডিভিশন ওয়াইজ এবং অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজ এটাকে ভাগ করা যায়। এটার একটা টেবিল আমি তৈরি করেছি। টেবিলটা বা ইসমাইলকে তো আগে দিয়ে দিতে পারলে ভালো হতো। এই ধরনের একটা টেবিল আছে টোটাল। এই টেবিলটা আমি পুরো ডিস্ট্রিবিউট করে দেখিয়েছি যে আমরা ডিভিশন ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেট আমরা আগেই লিস্ট দিতে পারবো এই পিআর সিস্টেমে। এবং পিআর সিস্টেমের পরে এক সময় যা হবে সেটা হলো যে পার্টি কমে যাবে। আজকে 2 জনের লোকেরও একটা পার্টি, সেও পার্টি হয়। আজকে ওই যে ঐক্যমত কমিশনে যারা গিয়েছে 31টা 32টা পার্টি আছে, তার মধ্যে কজন পাবলিক পিপুলস রিপ্রেজেন্টেটিভ কজন আছে, মানে পাবলিক সাথে ভোটে আসবে বা তাদের রিপ্রেজেন্ট করে পাবলিককে রিপ্রেজেন্ট করে, এরকম কত পার্টি আছে? ম্যাক্সিমাম 5-6টা, 6-7টা। এবং এই ইলেকশনের মাধ্যমে কিন্তু ওই যে আপনার এখন যেমন ইংল্যান্ডে লেবার পার্টি, তারপরে কনজারভেটিভ পার্টি এবং ছোট ছোট একটা দল, 3-4টে বেশি পার্টি নাই। এর কারণটা হচ্ছে যে পিআর সিস্টেমে অটোমেটিক কমে যাবে। আর আমি যদি পিআর ওপেন করে দিই, তাহলে তো 300টা পার্টি দাঁড়া যাবে, ইলেকশন করতে পারবে। প্রেসিডেন্ট সিস্টেমে 300টা পার্টি ইলেকশন করতে পারবে। আর তখন পিআর সিস্টেমে দাঁড়ালেও কোনো লাভ হবে না, কারণ হলো পার্টি ভোট পাবে না। 1% নিচে ভোট পেলে তো সে সিট পাবে না, এটাও পিআর সিস্টেমে বলা থাকে। 1% সিস্টেম নিচে কোনো পেলে সে ভোট পাবে না। সুতরাং allocation of seats of political parties in PR system, it is very easy, এবং এটা সবাই এটা জানবে। আচ্ছা, আমার নোটে যেটা বলছি আমি একটু নোটটা পড়ি, আমি শেষ করে দেবো। এই পিআর সিস্টেমের যে এই টেবিল নিচে বলা আছে, ডিভিশন অবলিক ডিস্ট্রিক্ট ওয়াইজ seats will be allocated according to the voter list, 1 number। 2 number, division oblique district wise candidate list will be prepared and published by each political party. Number 3, total casted vote in favor of political party will be distributed as per division oblique district wise percentage of acquired vote. Number 4, no scope for election of independent candidates as they are not listed as political party. এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের পলিটিক্যাল পার্টির যে রেগুলেশন আছে, মানে আমাদের
পলিটিক্যাল পার্টি মিনস, আমি এখানে ইসের কথা বলি, আমার ইলেকশন কমিশনে বলা আছে যে পলিটিক্যাল পার্টি মিনস দ্য পার্টি হুইচ ইজ রেজিস্টার্ড উইথ ইলেকশন কমিশন অফ বাংলাদেশ আন্ডার Representatives of People's Order PRPO 972 and Political Party Registrations Rules 2008 এই দুইটার অধীনে 1972 আরপিও এবং পিপিআর অনুযায়ী পিপিআর 2000 এইটা অনুযায়ী পলিটিক্যাল পার্টি তাকেই বলা হবে যারা রেজিস্ট্রেশন নিয়েছে, এবং এই রেজিস্ট্রেশনের ভিত্তিতেই তো তারা ইলেকশন করতে পারবে। সুতরাং এখানে ইন্ডিপেন্ডেন্ট দ্বারাই কোনো কাজ হবে না, বিকজ তাদের কোনো লাভই হবে না ইন্ডিপেন্ডেন্ট। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিন্তু আগামী ইলেকশনে একটা বিশাল থ্রেট। আমি পাশাপাশি আরেকটা জিনিস বলছি, যদি আপনার যাদেরকে ফ্যাসিস্ট বলছেন, যাদেরকে আপনার বিতাড়িত করছেন সে আওয়ামী লীগ, তারা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তো আপনি তাদেরকে কিন্তু বাদ দিতে পারবেন না। 300 সিটে তারা ইলেকশন করতে পারবে, এবং তারা যদি সেই মাসলম্যান এবং 40-50 কোটি টাকা করে এক একটা সিটে খরচ করে, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগ প্রচুর সিট পেয়ে যাচ্ছে এই সিস্টেমে। কিন্তু যদি আজকে পিআর সিস্টেমে যান তাহলে আওয়ামী লীগের এখানে কোনো স্কোপ নাই, জাতীয় পার্টির কোনো স্কোপ হবে না, কারণ তাদের আওয়ামী লীগ নিষিদ্ধই হয়ে গেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ না হলেও পার্সেন্টেজে তারা আসতে পারবে না। এবং এই দেশে 3-4টা পার্টি ছাড়া কোনো এই পার্সেন্টেজ আসতে পারবে না, এবং তারাই তখন আরো রেসপন্সিবল হবে, তারা পার্লামেন্টও রেসপন্সিবল হবে, পার্টি হিসেবে রেসপন্সিবল হবে। এখন সমস্ত পার্টি এবং টক শোতে আপনার কয়েকশো লোক আছে দেখেন, তার প্রত্যেকেই এক একটা কমেন্ট করে, এবং সেই কমেন্টের ভিত্তিতে আমরা অনেক মানে ভুল বুঝি অনেক কিছু। তো আমি মনে হয় অনেক সময় হয়ে গেল, প্রায় 30-40 মিনিটের মতো সময় হয়ে গেছে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, যদি একটা প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি, অথবা মাহবুব ভাই কিভাবে কনক্লুড করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই আলোচনার মাধ্যমে আমার বক্তব্য এখানে শেষ করলাম। প্রশ্ন থাকলে আলোচনা করতে পারি বা ডিসকাশন করতে পারি কোনো পয়েন্টে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমরাও একেবারে শেষের দিকে চলে এসেছি, যদি আমাদের আরো সময় থাকলে অবশ্যই আরেকটু কথা বলার সুযোগ হতো। মাহবুব হক স্যারকে আমি অনুরোধ করছি, যদি কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমরা সংক্ষেপে একটু জেনে নিতে পারি। জি, আমাদের মেহমানকে অনেক ধন্যবাদ। তিনি অনেকটা মাইক্রো লেভেল সাজেশন গুলো উনি দিয়েছেন, যেটা আমাদের সাধারণত আমাদের অনুষ্ঠানগুলোতে হয় না। খুব ওই ম্যাক্রো লেভেল বা আরো উঁচু লেভেল থেকে কিছু কথাবার্তা হয়। তো আজকে আল্লাহর রহমতে খুব ডিটেল আলোচনা এসছে। এই ধরনের আলোচনাগুলো আমরা আগে করেছি গত 5 বছর যাবত, এবং এটা শুরু করেছিলেন আমাদের আরেকজন উপদেষ্টা জাস্টিস মোহাম্মদ আব্দুর রউফ। ওনার অনেকগুলো, একটা দুটো নয়, আমরা অনেকগুলো অনুষ্ঠান নিয়েছি, বুকলেট ছেপেছি, আমরা অনেক কাজও করেছি এর উপরে, কিন্তু তখন এটা কেউ বুঝতো না। আমরা বারবার ওনাকেই ডেকে এনেছিলাম, কারণ অন্যরা বুঝতো না, ডিটেল জানতো না সেভাবে। এবং উনি এই পিআর সিস্টেমের উপরে উনি এটা প্রজেক্টও করেছিলেন কিভাবে এটা হবে। সরকারের কাছ থেকে টাকা নিয়ে উনি 2টো ইলেকশনও করেছিলেন, কিন্তু মানে ওই আমাদের নাটকের রিহার্সালের মতো, যেটা কিভাবে হবে। হ্যাঁ, একবারে ডিটেইলে উনি চলে গেছেন, ফিল্ড লেভেলে কিভাবে এটা কার্যকরী হবে সেটাও করেছিলেন, এবং সহযোগিতা করেছিলেন তখন বেগম খালেদা জিয়া। এগুলো উনি অনেকবার বলেছেন, কিন্তু এবং শেষমেশ ওনার মৃত্যুর আগে উনি বদিউল আলম সাহেবকে অনুরোধ করেছিলেন। উনি তো কমিশনের একজন ইলেকশন কি বলে ওটাকে, ইয়ের কমিশনের উনি ছিলেন। উনি আজকে করবেন, কালকে, হ্যাঁ সরি আমি একটু ভুলে যাই, একটু স্বাস্থ্যগত কারণে। হ্যাঁ, তো উনি তো অনেক কাজ করেছেন, কিন্তু কি করেছেন, তাই না? এই পিআর সিস্টেমের জন্য জাস্টিস সাহেব মৃত্যুর আগে একটা চেষ্টা করছিলেন। বদিউল আলম সাহেব ওনাকে মানে বলেছিলেন যে হ্যাঁ আমি আপনাকে ফ্লোর দিব, একদিন পিআর সিস্টেম নিয়ে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে উনি এটা আর করেনও নাই, ওনাকে ডাকেনও নাই, ইনভাইটও করেন নাই, উনি ইন্তেকাল করে চলে গেলেন। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। তখনই বোঝা গেছিল যে এই সিস্টেমটা নিয়ে পাবলিক লেভেলে বা আমরা যতই আলোচনা করি না কেন, এটা ওনারা নেবেন না। এবং ওনাদের ধারণা হলো
যে এটা যে কথাগুলো আমাদের আজকে এনামুল হক সাহেব অনেক সুন্দর, উনি এর আগেও একবার বলেছিলেন যতদূর মনে আছে আমার, এর আগেও, কিন্তু আজকে যেরকম ডিটেল, সেদিন উনি হয়তো ম্যাক্রো লেভেলে কিছু বলেছিলেন, আজকে ডিটেল কথা বলেছে, খুব ভালো হয়েছে। এবং আমরা অনেকবার বলেছি যে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে না, আলোচনা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, শুধু ওই টক শোতে কিছু ঝগড়াঝাটি আমরা করছি। যাই হোক, সময় আমাদের 40 মিনিট ছিল সব মিলে, 41 মিনিট হয়ে গেছে। আমাদের দর্শকরা একটু বারবার আমাদেরকে অনুরোধ করেন যে আমাদের তো এখন অনেক কিছু শুনতে হয়, এক জায়গায় 40 মিনিট বা 50 মিনিট বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। আজকে অনেক সাজেশন এসছে, আশা করি আমরা এই সাজেশন গুলো, আপনারা জানেন যে আমরা তো অনেক করেছি নভেম্বর থেকে সেপ্টেম্বর, গত নভেম্বর থেকে আমরা করছি, প্রায় বলতে গেলে 11 মাস আমরা করছি। এই মাসেই আমরা শেষ করব, আর 2-3টা মিটিং আমরা করব। কারণ অনেকেই বলছেন যে আমরা এত করছি কেন, এত করছি কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে। হ্যাঁ, সিএনসি একটা কালচারাল অর্গানাইজেশন, হ্যাঁ, তাদের একটা কাজ আছে যে এটা যদি ঠিক হয়ে যায়, আমাদের নির্বাচনটা যদি ঠিক হয়ে যায়, আমাদের জাতিসত্তা ঠিক হয়ে যাবে, আত্মপরিচয় ঠিক হয়ে যাবে, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের কারণে আমরা এই বিষয়টার উপরে খুব জোর দিয়েছি, খুব জোর দিয়েছি। আমি জানি না, হয়তো অন্যরা অনেক জোর দিয়েছেন, সব কথা আমি বলতে পারবো না। আর বিশেষ করে 3-4 মাস ধরে তো আমি বিদেশে অবস্থান করছি। তো যে সিস্টেমের কথা আমরা এখন শুনছি, এখনো কিন্তু সম্ভব। এবং প্রয়োজন হলে দেশ ও জাতির প্রয়োজন হলে 2-1 মাস পিছিয়ে দিলেও তো কোনো অসুবিধার কিছু নেই। আর বিষয়টা এত জটিল কিছু না। আগে আমরা ভোট দিতাম ব্যক্তিকে, এখন আমরা ভোট দিব দলকে। এটা মাথায় এলে কিন্তু হয়ে যাবে খুব সহজে। আমরা যেভাবে ভোট দিতাম মানে ব্যক্তিকে, সেভাবে আমরা দিব দলকে। দল উইল ডিসাইড কাকে কাকে তারা দেবে। এটা তো দলকে দায়ী করা যাবে। এখন তো ব্যক্তিকে আমরা দায়ী করতে পারছি না, ব্যক্তিকে ধরতে পারছি না, ব্যক্তি পালিয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, তাই না? এখন গত ইলেকশনে যারা পাশ করেছেন, যারা এমপি হয়েছেন, যারা মাত্র কয়েক মাস ছিলেন, তারা কে কোথায় আছে, কে কোথায় দেশের, আমরা কিচ্ছু জানি না। তারা যে নির্বাচিত হলেন, তাদের যে একটা দায়িত্ব ছিল, তাদের যে কোনো রেসপন্সিবিলিটি তাদের আছে। দলকে ধরা যাবে, দল তো পালা যাবে না, দল কেমনে পালাবে? দল তো পালিয়ে যেতে পারবে না, তাই না? সুতরাং এটা আমি খুব সংক্ষেপে বলছি, এগুলো আলোচনা হয়েছে এনাম ভাই, এগুলো আমরা কিছু কিছু আলোচনা করেছি। যেমন টাকার বিষয়টা, খরচের বিষয়টা আমরা বারবার বলেছি, আপনিও বলেছেন, এটা সরকারেরই খরচ করা উচিত। অন্যরা যেন খরচ করতে না পারে, খরচ করেছে এরকম এটা যদি হয়ে যায়, তাহলে সেটা মানে আইনে যা হয় তা হওয়ার উচিত হবে আর কি। খরচ করা যাবে না। অনেকে বলে যে না, আমি ব্যক্তিগত খরচ করব, আপনার কি, কেন আপনি ব্যক্তিগত খরচ করবেন? আপনি দেশের জন্য কাজ করবেন, আপনি সময় দিবেন, আপনি লাইব্রেরি ওয়ার্ক করবেন, আপনি আইন তৈরি করবেন। আপনাকে কেন ওখানে ওই কি বলে রাস্তাঘাট এগুলো হাবি জাবি করার জন্য তো আপনাকে এটা দেওয়া হয়নি। এই বিষয়গুলো খুব পরিষ্কার হওয়া দরকার, কোনো রাইট তাই নেই না? তাদের। হ্যাঁ, কোনো রাইট নেই, কিন্তু এটা এই জন্য ধীরে ধীরে কি হবে, আস্তে আস্তে হবে। ওই যে জাসদ একবার বলেছিল যে পেশাজীবী সংসদ। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা, কিন্তু দেখেন আমরা কিন্তু চাচ্ছি যে শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন, জ্ঞানী, অন্তত কনস্টিটিউশন সম্পর্কে তার ধারণা আছে, আইন সম্পর্কে ধারণা আছে। আগেকার দিনে কি হতো, এনাম ভাই নিশ্চয়ই মনে আছে, উকিলরা, মুখতাররা বেশি আসতো, এই এমএলএ টেমএলএ হতো কিন্তু, তাই না? বেশিরভাগ কিন্তু উকিল মুক্তারা আসতো, যারা আইন জানে না। এখন গানের লোক, সিনেমার লোক, এটার লোক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কে কোথায় কি, কারো কোনো আইডিয়া কিছু নাই। বাস, তাদের আইডিয়া হলো কি কত টাকা পাওয়া যাবে এবং কিভাবে এটাকে ব্যয় করা যাবে। সেটা কি কানাডায় ব্যয় করব, না আমেরিকায় করব, না অস্ট্রেলিয়ায় করব, না ইংল্যান্ডে করব, এই হলো এই কথাগুলো উনি বলেছেন। এখনো সময় আছে। এটা যদি সম্পূর্ণ না পারা যায়, যদি ধরা যায় সম্পূর্ণ হলো না, অন্তত বেসিক জিনিসগুলো হোক না। ভুল তো হবেই, একবারে পিয়ারের যে সিস্টেমই বলেন না কেন, পুরোনো সিস্টেমেও কি ভুল হবে না?
ব্রিটিশ আমল থেকে যে সিস্টেম চলে আসছে সেই সিস্টেমে তো সব জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা কেন চেঞ্জ করছি না? কোথায় আমাদের অসুবিধাটা? এটাও কিন্তু আমরা আজ পর্যন্ত ভালোভাবে বুঝতেছি না। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা একটা ভালো ইলেকশন চাই। আর আল্লাহ যদি চান, কারণ আল্লাহ তো চেয়েছেন 24-এর 5ই আগস্টে আল্লাহ চেয়েছেন, দুটো নির্বাচন হয়ে গেল, কত সুন্দর নির্বাচন হয়ে গেল। হ্যাঁ, আমাদের চিফ ইলেকশন কমিশনের একজন মেম্বার বলছেন যে এবারকার নির্বাচন খুব ভয়ঙ্কর হবে, বা এই ধরনের কি শব্দ বলে, খুব রিস্কি হবে। কোথায় রিস্ক? দুটো ইলেকশন হয়ে গেল, দুইজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, হয়তো অসুস্থ ছিলেন, আল্লাহ ভালো জানেন। এখন পর্যন্ত কেউ বলেন নাই যে কাজের চাপে বা এটার কারণে বা ওটার কারণে তিনি ইন্তেকাল করেছেন, তাই না? এত সুন্দর দুটো ইলেকশন হয়ে গেল। এটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের যদি ইচ্ছা থাকে, তাহলে আমরা ভালো, মানে স্রষ্টার অভিপ্রায় আর বান্দার ইচ্ছা দুটো যখন সংমিলন ঘটবে, তখন ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা কেউ বাধা দিতে পারবো না। সুতরাং সময় থাকতে আমাদেরকে সহজ সরল সোজা পথে কিন্তু আগাতে হবে। বাঁকা পথে গেলে আমরা কিন্তু আবারও খুব অসুবিধার মধ্যে পড়ে যাব, আবারও জুলুমের মধ্যে পড়ে যাব, অত্যাচারের মধ্যে পড়ে যাব, এটা কিন্তু নিঃসন্দেহে। সুতরাং আমার মনে হয় যে আমার একটা ধারণা যে ফেব্রুয়ারিতে হবে, বারবার বলছে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, এবং তিনি মানে চলে যাওয়ার জন্য উনি এখন ব্যস্ত হয়ে পড়েছেন। ঠিক আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশনের পরে ওনাকে আবার নানান দায়িত্ব দেওয়া বোধহয় ঠিক হবে না, কারণ উনি তো অন্য কাজের মানুষ। তারপরে আমরা তাকে ধরেছি বলে তিনি ছিলেন, তিনি যদি সুন্দরভাবে একটা ইলেকশন করে যদি পারেন, এটাই হবে বড় কাজ ওনার জন্য এবং আমাদের সবার জন্য, এবং বলতে গেলে বিশ্ববাসীর জন্য। আমি আর কথা বাড়াই না, আমি আমাদের মেহমানকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে একজন মানুষ যিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, যিনি কিন্তু অ্যাকাউন্টস এর লোক, তিনি দেখেন আল্লাহর রহমতে তিনি আইন পেশার লোক নন, তিনি দেশের স্বার্থে, জাতির স্বার্থে লেখাপড়া করছেন। আমরা তো লক্ষ্য করছি প্রায় 2 বছর ধরে তিনি লেখাপড়া করছেন, জানছেন, বোঝার চেষ্টা করছেন, লিখছেন, সারা দুনিয়াব্যাপী তার বন্ধু বান্ধব আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করছেন। এটাই হলো দেশপ্রেম। হ্যাঁ, হাতের আঙ্গুলে শুধু দেশপ্রেম 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 বললে তো হবে না, ইনভলভ হতে হবে। শুধু কমিটমেন্ট না, কমিটমেন্টের সঙ্গে ইনভলভমেন্ট লাগবে। আমরা একজন ইনভলভ লোককে আজকে আমরা এখানে এনেছি, এবং আমরা সবাই বুঝতে পারছি যে কত গভীর ভাবে তিনি চিন্তা ভাবনা করছেন দেশের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বুঝ দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যাদের সুনীতির একটা জগৎ, সুনীতির একটা দেশ আমরা পাই, সেই দোয়া করে সবার উপর আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি।